আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি উচ্ছে বা করলা ও আলু দিয়ে খুব সুন্দর করে পোয়া মাছের ঝোল করে দেখাবো। তো এই তরকারিটা আমাদের বাসায় খুবই ফেমাস, আমরা সবাই খুব পছন্দ করি। আর আমি আজকে যেভাবে রান্না করেছি, আমি জানি এভাবে যদি আপনারা রান্না করেন, আপনারা যারা উচ্ছে করলা পছন্দ করেন না তারাও চেটেপুটে ভাত খাবেন। তো আজকের এই রেসিপিটা কিভাবে আমি কি করলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পোয়া মাছ নিয়েছি। তো পোয়া মাছটা একটু বড় সাইজের হওয়াতে আমি দুইটা টুকরা করে নিয়েছি, মানে লেজ আর মাথা কেটে নিয়েছি। তো খুব সুন্দর করে আমি মাছটাকে ক্লিন করে তারপর এখানে রেখেছি। এখন আমি এই মাছগুলোতে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। মানে আমি করলা দিয়ে রান্নাটা শুরু করার পর করলাটা হতে হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি এই মাছটাকে এভাবেই রেখে দিব, যাতে করে এর ভেতরে মশলা লবণ সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমি যেহেতু পোয়া মাছ ভেজে রান্না করছি না, তো এর যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেজন্যই কিন্তু আমি এই মশলাগুলো মাখিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু মশলাটা এভাবে করে মাখিয়ে রাখবেন, এতে করে মাছের টেস্ট খুবই ভালো আসে। আর তরকারিতে দিলেও মাছটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। আর এখানে আমি করলা আর আলু স্লাইস করে কেটে রেখেছি। যতটুকু চিকন করে কাটা যায় ঠিক ততটুকু চিকন করে কেটেছি, যাতে করে রান্না করলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে আলু আর করলাটা কেটে নিতে। তো এখন আমি মূল রান্নাতে চলে যাব। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। তো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই করলা রান্নাতে খুবই সামান্য পরিমাণ তেল লাগে, অত বেশি তেলের প্রয়োজন হয় না। আর আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু জলদি জলদি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি একেবারেই লবণ দিয়ে দিচ্ছি, পরে কিন্তু আর লবণ দিব না। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় সেজন্য আমি সবসময়ই পেঁয়াজ ভাজার মধ্যেই লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তা এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর পানিটা আমি দিলাম, এখন আমি হলুদ মরিচের গুঁড়াটা এখানে দেব, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। সেজন্য আগে থেকে একটু পানি দিয়ে নিলাম, যাতে করে মশলা কষানোটা খুবই সুন্দর হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর আমি যেহেতু আজকে ঝোল রান্না করব, তো করলাতে কিন্তু খুব একটা মশলা আমি দিব না। তো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ জিরা গুঁড়া। তো সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে ওই পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। আর এই তো মশলাটার তেলটা কিন্তু একেবারেই ছেড়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা করলা ও আলু দিয়ে দেব। আর করলা রান্না করতে করতে আপনাদেরকে 3টা টিপস বলি। টিপসগুলো হলো, আপনারা যদি করলাকে অনেকেরই তো ধারণা না, এটা অ্যাকচুয়ালি সত্যি যে করলা রান্না খুবই তিতা হয়। তো অনেকেই এই তিতা ভাবটার জন্য করলা বা উচ্ছে খেতে চান না। তো বাজার থেকে কেনার সময় যদি একটু সাদা টাইপের করলাটা কেনা হয় তাহলে কিন্তু তিতার ভাবটা অনেকাংশেই কম থাকে। আর দ্বিতীয়টা রান্না করার সময় করলা বা উচ্ছে যেটাই রান্না করেন না কেন, রান্না করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নাড়াচাড়াটা একটু কম করবেন। নাড়াচাড়াটা অতিরিক্ত পরিমাণ বেশি করলে কিন্তু করলা তিতা হয়। আর থার্ড স্টেপ
করলা রান্না করার সময় কখনো ঢেকে রান্না করতে হয় না, সব সময় ঢাকনা ছাড়া রান্না করবেন, তাহলে কিন্তু তিতার পরিমাণটা খুবই কম হবে। আর এ পর্যায়ে কিন্তু আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখতেই পারলেন। তেজপাতাটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার ঘরে কিন্তু সবাই খুবই পছন্দ করে এই ফ্লেভারটা, তো সেজন্য আমি তেজপাতাটা দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আজকে করলা আলু দিয়ে পোয়া মাছের ঝোল করছি, তো সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তা আমি আরেকটু পরিমাণ ঝোল এখানে দিয়ে দেব। সম্পূর্ণ ঝোলটা দিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি বলক উঠে আসার জন্য। এই তো পরিমাণ মতো আমি ঝোলের পানি এখানে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ফালি করে দেইনি, একেবারে আস্ত রেখেছি। কাঁচামরিচটা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় আর এটার ফ্লেভারও ছড়ায়। আর এখন কিছুক্ষণ ওয়েট করার পর অলরেডি কিন্তু তরকারিতে বলক উঠে এসেছে। তো বলক উঠে আসার পর এখন আমি যে মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে পোয়া মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা আমার রান্নাটা কিন্তু দেখলেন, আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়াও করিনি, আর আমি ঢেকেও রান্না করছি না। হয়তোবা আমার আজকে উচ্ছেগুলো একটু বেশি সবুজ রঙের হয়েছে, কিন্তু তারপরেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর অতটা তিতও হয়নি। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ধারণা আপনারা যারা উচ্ছে বা করলা পছন্দ করেন না বা খেতে চান না, তারাও চেটে পুটে ভাত খাবেন। আর এ পর্যায়ে কিছুক্ষণ সময় ওয়েট করব যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু পোয়া মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এ পর্যায়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলার পালা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই কিন্তু বাসায় এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে তরকারিটা কেমন হয়। আল্লাহ হাফেজ।